আমাদের সেভ দ্য নেচার অফ বাংলাদেশের ফেসবুক পোস্টকে ভিত্তি করে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে আদালতের আদেশের মাধ্যমে বান্দরবান মেঘলা চিড়িয়াখানা বন্ধ করা হয়েছে। অনুরূপভাবে শেরপুর গজনী অবকাশ কেন্দ্রের স্বপ্নরূপ চিড়িয়াখানা, যেটা আমরা শেরপুরে অন্তত 10বার মতো আমরা মানববন্ধন সমাবেশ করেছি। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু তারা সেটা বন্ধ করেনি। পরে এই যে গত সপ্তাহে সেই স্বপ্নরূপ চিড়িয়াখানার সকল বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। আপনারা গণমাধ্যমে দেখেছেন ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কের আহত ভাল্লুকের কথা সবাই জানে। সে আহত ভাল্লুকটাকে উদ্ধার করতে গিয়ে এখন জয়নুল আবেদিন পার্কের সকল বন্যপ্রাণী উদ্ধার করেছে সরকার। অনুরূপভাবে শেরপুর মধুচিলা ইকো পার্ক, সেখানে মিনি চিড়িয়াখানা ছিল, গত সপ্তাহে সেটাও বন্ধ করা হয়েছে। এবং চিড়িয়াখানা বন্ধের যে সংগ্রাম সেটা আমরা শুরু করেছিলাম মূলত 2021 সালে। শেরপুর দেওয়ানগঞ্জ আরশিনগর একজন সরকারি সাবেক আমলার একটা চিড়িয়াখানা। আমাদের কাছে রাতের 12টায় ইনফরমেশন আসে যে একটি বানরকে তারা আরজুলা করে ঝুলিয়ে রেখেছে, যাতে সে দাঁড়াতেও পারছে না, সোজা হয়ে বসতেও পারছে না। এভাবে তারা সারাদিন ঝুলিয়ে রাখে। ওই বন্যপ্রাণী, ওখানে 48টা বন্যপ্রাণী ছিল। তো আমি একজন মানুষ, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমি বিনোদনের জন্য অন্যের জীবনকে এভাবে আমরা ঝুলিয়ে রাখতে পারি না। তখন আমরা বলেছি এই চিড়িয়াখানা বন্ধ করতে হবে। সেভ দ্য নেচার অফ বাংলাদেশ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ, কোম্পানিগঞ্জ জামালপুরের যে র্যাব 14 কমান্ডার এবং স্থানীয় বন অধিদপ্তর সহ আমরা অভিযান করে বাংলাদেশের ইতিহাসে প্রথম এই চিড়িয়াখানাটা আমরা বন্ধ করেছিলাম। তারই হাত ধরে আমরা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে যেখানে চিড়িয়াখানা আছে সেখানে আমরা লড়াই সংগ্রাম করেছি। যেমন আপনারা নড়িয়া যে শিশু পার্ক এবং মিনি চিড়িয়াখানা গত কয়েকদিন আগে স্বপ্নপুরী বন্ধ হলো, সেটাও আমাদেরই সংগ্রাম ছিল। এই সমাবেশ থেকে আমি আপনার অনুরোধ জানাবো বাংলাদেশ সরকারের কাছে, সিলেটে একটি চিড়িয়াখানা আছে, যে চিড়িয়াখানা থেকে বন্যপ্রাণী পাচারের অনেক প্রমাণ তথ্য সরকারের কাছে আছে। সীতেশ বাবুর চিড়িয়াখানা, যিনি নিজে প্রকাশ করেছেন যে তিনি শত শত বন্যপ্রাণীকে হত্যা করেছেন, ওনার শখ হচ্ছে বন্যপ্রাণী শিকার করা। সেই লোকটাই একদিন ভালুকের থাবায় চোখ এবং নাক সহ মুখের একটি অংশ হারিয়েছেন। সেই ব্যক্তি পরে চিড়িয়াখানা করেছেন। তার কাছে চিড়িয়াখানার বন্যপ্রাণী কতটা নিরাপদ হবে? আমরা মাননীয় পরিবেশ উপদেষ্টার কাছে আমরা গত কিছুদিন আগে আবেদন জানিয়েছিলাম সীতেশ বাবু চিড়িয়াখানা বন্ধ করার জন্য। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি হরিপুরের যে পাখি তারামিয়ার যে পাখির যে হোটেলগুলো সারা বাংলাদেশ থেকে মানুষ গিয়ে পাখির মাংস খেতে, সেগুলো বন্ধ করা হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই আমরা আশা করি সীতেশ বাবুর এই চিড়িয়াখানা বন্ধ হবে। আর আমরা এখানে চিড়িয়াখানার বিষয়টা এনেছি এই কারণে, চট্টগ্রামে আমাদের রাঙামাটি বোটানিক্যাল গার্ডেন এবং মিনি চিড়িয়াখানা ছিল, সেটা বন্ধ করা হয়েছে ইতিমধ্যে গত মাসে। পলওয়েল যে চিড়িয়াখানা ছিল রাঙামাটি, তার সমস্ত বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। মেঘলা চিড়িয়াখানার সমস্ত বন্যপ্রাণী হস্তান্তর করা হয়েছে। রাউজানে গিরিচায় একটা চিড়িয়াখানা ছিল, সেটার সব বন্যপ্রাণী আমাদের দখলে নেওয়া হয়েছে। অনুরূপভাবে এখন চট্টগ্রামে একমাত্র চিড়িয়াখানা হচ্ছে ফয়জলাক চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় আমি আমার সন্তানকে নিয়ে যাব, তার শরীর থেকে একটি জীবাণু আমার দেহে এসে আমাকে আক্রান্ত করবে, আমি অসুস্থ হব। বাংলাদেশের কোনো মেডিসিন, মেডিকেল কোনো ল্যাব পরীক্ষা করে প্রমাণ করার আগে আমি মারা যাচ্ছি, তাহলে আমি কেন আমার সন্তানকে চিড়িয়াখানায় নিয়ে যাব? আমাদের সেজন্য আমরা চট্টগ্রামের এই চিড়িয়াখানার আসলে কোনো জেলা প্রশাসকের অধীনে চিড়িয়াখানা করার কোনো বৈধতা নেই। শুধুমাত্র মিরপুর চিড়িয়াখানা, বাংলাদেশ মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের যে চিড়িয়াখানা আছে সেটাই সরকারের একমাত্র বৈধ চিড়িয়াখানা, যেটাকে আধুনিকায়নের জন্য ইতিমধ্যে কথা হয়েছে এবং তারা সেভাবে সরকারিভাবে কাজ করছে।
পাশাপাশি আমাদের আরেকটা দাবি হচ্ছে বদলি বাণিজ্য, লুটপাট, দুর্নীতি। না, ওটা আমি করবো, আমি বিষয়টা এটাকে ধরেই, যেহেতু আপনাদের হাতে এই কাগজটা আছে, আমি এই কাগজটার আলোতে যাচ্ছি না, সাংবাদিক সম্মেলনটা সংক্ষিপ্ত করে আমি আমার আলোচনাটা শেষ করতে চাচ্ছি। আমাদের যে 6 দফা দাবি, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে বদলি বাণিজ্য, লুটপাট, দুর্নীতি ও নারী কেলেঙ্কারি সহ অপকর্মে জড়িত বিতর্কিত চট্টগ্রামের বনসংরক্ষক মোল্লা রেজাউল করিমকে অবিলম্বে অপসারণ করুন। সুপ্রিয় উপস্থিতি, আমার সামনে এখানে যে ফাইলগুলো, কাগজগুলো দেখছেন, এখানে বিশেষ করে এই বনসংরক্ষক যিনি বিগত সময়ে বান্দরবনে দায়িত্ব পালন করেছেন, সরকারের হাজার হাজার একর বনভূমি বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছেন সুকৌশলে। তিনি ফেনীতে ছিলেন, ফেনী শহরের যত শতবর্ষী গাছ ছিল সমস্ত গাছ কেটে নিয়ে গেছেন, যার কারণে তার বিরুদ্ধে তদন্ত হয়েছে তৎকালীন সময়ে, এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত পরবর্তীতে গত সরকারের একজন মন্ত্রীর মাধ্যমে সেই সব ফাইল দপ্তর থেকে গায়েব করে দেওয়া হয়েছে। একই ব্যক্তি বোটানিক্যাল গার্ডেনে ছিল, বোটানিক্যাল গার্ডেনের সম্পদ এবং অর্থ তছরূপ করার বিষয়ে সরকারের অনেকগুলো দপ্তর তদন্ত করেছে, ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন সেই তদন্তগুলো করছে। পাশাপাশি উনি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা, যেটা হচ্ছে সমগ্র বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণের দায়িত্বে থাকে এই সংস্থাটা, বন বিভাগের। আপনারা অবাক হবেন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো হাতি হত্যা করা হয়েছে, এই চট্টগ্রামের বন সংরক্ষক যখন বিগত সরকারের সময়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের দায়িত্ব ছিল, তৎকালীন সময়ে সবচেয়ে বেশি হাতি হত্যা করা হয়েছে। আমার কাছে 107টি হাতি হত্যার এখানে লিস্ট রয়েছে, কোন দিন কোথায় কতটা বাজে কতগুলো হাতিকে হত্যা করা হয়েছে, এবং সেই তথ্য প্রমাণ হিসেবে আপনারা যারা সাংবাদিকরা বিভিন্ন সময়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছেন, সেই সংবাদের কিছু কপি আমরা এখানে প্রমাণস্বরূপ রেখেছি, যাতে কেউ যদি চ্যালেঞ্জ করতে পারে এই হাতিটা হত্যা করা হয়েছে আমরা জানি না। বন বিভাগও প্রশ্ন করতে পারে, আপনি কিভাবে বললেন 160টা হাতি হত্যা? আমি যদি বলি এটা ডেথ রেফারেন্স, এলিফ্যান্ট কিলিং মিশন ইন বাংলাদেশ। আমরা এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক যারা ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করে অর্গানাইজেশনগুলোর সাথে কথা বলে আমরা বড় আয়োজনে এই জিনিসগুলো প্রকাশ করতে চাচ্ছি পরবর্তীতে। তো এই চট্টগ্রামের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম সাহেব এই জুলাই বিপ্লবের সূত্র ধরে চট্টগ্রামে বদলি হয়ে আসার পরে ইতিমধ্যে আপনারা জেনেছেন গত 6 মাসে 18টা হাতি হত্যা করা হয়েছে। হাতি তো শহরে থাকে না, স্কুল কলেজে পড়ে না, দালানকুটায় থাকে না, তাহলে হাতিকে কেন বনের মাঝে দিয়ে আপনাকে গুলি করে হত্যা করতে হবে, বৈদ্যুতিক ফাঁদ থেকে হত্যা করতে হবে? হাতি কার শত্রু হতে পারে? আমরা একটা হলুদ কাগজ আপনাদেরকে দিয়েছি, এই কাগজটা একটা হাতি সহ এই বন্য প্রাণীগুলো প্রকৃতিতে কি ভূমিকা রাখে তারা কি খায়। হাতি মানুষ খায় না, হাতি লতা পাতা খায়, তৃণভোজী একটি প্রাণী। তাহলে বনের মাঝে গিয়ে গোপনে কারা হত্যা করছে হাতিকে? এখানে আমরা 3টা কারণ এখানে উল্লেখ করি। হাতি হত্যার অন্যতম কারণ হচ্ছে গত সময়ে সরকারের জলবায়ু তহবিল হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে টাকা এসেছে, সেই টাকাগুলোকে তারা বন্যপ্রাণী সংরক্ষণ, হাতি সংরক্ষণ, আন্তঃসীমান্ত হাতি সংরক্ষণ, এলিফ্যান্ট কনজারভেশন এরকম নাম দিয়ে শত শত প্রকল্প তৈরি করেছে। এই প্রকল্পগুলো খাতায় আছে,
ঢাকাতে প্রকল্প হচ্ছে, অর্থ বরাদ্দ হচ্ছে, অর্থ পাস হচ্ছে, 5 তারকা মানের হোটেল অথবা বিদেশে গিয়ে তারা প্রোগ্রাম করে এই টাকাটা খরচ করছে। মাঠ পর্যায়ে হাতি সংরক্ষণের কোনো সুফল আমরা পাইনি। আমার হাতে এটা হচ্ছে বাংলাদেশ এলিফ্যান্ট কনজারভেশন অ্যাকশন প্ল্যান 2018 থেকে 17, বাংলাদেশ এলিফ্যান্ট কনজারভেশন অ্যাকশন প্ল্যান আপনারা 2018 থেকে 27 সালে। তাহলে এই অ্যাকশন প্ল্যানে করা আছে কিভাবে হাতি সংরক্ষণে তারা বাংলাদেশে কাজ করবে 2018 থেকে 27। আমি যদি বলি 2018 থেকে 27 সালের মধ্যে আমরা 88টি হাতি হত্যা করা হয়েছে বাংলাদেশে। আমি এই তালিকাটা এখান থেকে 19 থেকে 25-এর মধ্যেই আপনার 88টা হাতি হত্যা করা হয়েছে। তাহলে বাংলাদেশে এলিফ্যান্ট কনজারভেশন অ্যাকশন প্ল্যান কারা বাস্তবায়ন করেছে, কারা এটার দায়িত্ব ছিল? তৎকালীন সময়ে এই মোল্লা রেজাউল করিম যখন বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ ঢাকা সহ সারা বাংলাদেশের দায়িত্ব ছিল, ওনার সময়ে সবচেয়ে বেশি হাতি হত্যা করা হয়েছে এবং সেই হত্যার অন্যতম কেন্দ্রস্থল ছিল রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রামের বাঁশখালী। অনুরূপভাবে একই ব্যক্তি যখনই চট্টগ্রামে আসলো, উনি যখন এই যে ডিমোশন হয়ে বন একাডেমিতে গেল, ওনার দায়িত্ব ছিল না ওয়াইল্ড লাইফে, তখন হাতি হত্যা বন্ধ হয়ে গেছে। এই লোক চট্টগ্রাম আসার সাথে সাথে আবার হাতি হত্যা শুরু হয়ে গেছে বৈদ্যুতিক শক দিয়ে। আমি জানি না এই হাউসে যারা আছেন তারা কেউ শুনেছেন কিনা হাতি কিভাবে হত্যা করতে হবে। এটা প্রফেশনাল কিলার দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে হত্যাকারীদেরকে। তারা দিনের পর দিন হাতিগুলোকে তিল তিল করে হত্যা করেছে। যেমন আমি আপনাদেরকে শুধু একটা বিষয় বলি, যদি ধৈর্যচ্যুতি হয় দয়া করে ক্ষমা করবেন। একটু বিষয়টা, এটা ঐতিহাসিক একটা মুহূর্ত, ইতিহাসের সাক্ষী হলেন আপনারা। ইতিহাসের অন্যতম একটি সত্য কথা আমরা আজকে প্রকাশ করতে এসেছি। হয়তো আমাদের সব কথা বাংলাদেশ সরকারের সব কানে যাবে কিনা জানি না। রাঙামাটি শুধু একটা বলি, চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, কর্ণফুলী ব্রিজের সংলগ্ন এলাকা, এই অঞ্চলে 2012 সালে কর্ণফুলীতে রেঞ্জে আনোয়ারাতে হাতি হত্যা করা হয়েছে, মা হাতিকে। 2010-4-2016 আনোয়ারা হাতি হত্যা করা হয়েছে, মা হাতিকে। 19-11-19 রাঙ্গুনিয়াতে হাতি হত্যা করা হয়েছে। 6-2-2020 বাঁশখালীতে হাতি হত্যা করা হয়েছে। 11-6-2020 বাঁশখালীতে হাতি হত্যা করা হয়েছে। 11-6-22 বাঁশখালীতে হাতি হত্যা করা হয়েছে। 8-7-2023 বাঁশখালীতে হাতি হত্যা করা হয়েছে। 3-2-2025 বাঁশখালীতে জলদি রেঞ্জে হাতি হত্যা করা হয়েছে। 28-3-2025 এবং প্রতিটা হত্যাকাণ্ডের পেছনে হচ্ছে বৈদ্যুতিক শক এবং গুলি করে হাতিগুলো হত্যা করা হয়েছে। পার্বত্য জেলার কথা বলি, পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবনে IUCN এই ধরনের প্রকল্প করেছে। বন বিভাগ মোল্লা রেজাউল করিম সহ আন্তঃসীমান্ত বাংলাদেশ, ভারত, মায়ানমার ক্রস বাউন্ডারি ওয়াইল্ড লাইফ কনজারভেশন এবং এলিফ্যান্ট কনজারভেশন প্রকল্প করেছেন। এটা আমরা শুনেছি কয়েকদিন আগে। এই প্রকল্প হয়ে গেছে, তারা পাস করে ফেলেছে, টাকা খরচ করে ফেলেছে, আমরা জানি না। একসাথে দুটি মা এবং বাচ্চাকে তারা মেরে ফেলেছে ওই সময়, শুধু পত্রিকায় নিউজ করার জন্য, জীবতলিতে। অনুরূপভাবে যখনই হাতি হত্যা প্রকল্পগুলো টেকে যায়, তারা এভাবে হাতি মারবে। আমরা যারা কনজারভেশনে কাজ করি, প্রেস ক্লাবের সামনে এসে আমরা চিল্লাচিল্লি করবো, সেই নিউজগুলো তারা ওখানে পত্রিকা সহ যুক্ত করে দিয়ে প্রকল্প পাস করাই নেবে। শেরপুরের এমন কোন অঞ্চল নাই আমার পা পড়ে নাই। শেরপুরে হাতি হত্যার যে ছক,
তারা সমস্ত বনভূমি ইউক্যালিপটাস গাছ, আকাশমণি দিয়ে, বিদেশি গাছ দিয়ে রোপণ করে ভরে দিয়েছে। তাহলে আপনারা এদিকে চলে আসেন। শেরপুরের কথা বলি। শেরপুরে বলা হচ্ছে 30টা হাতি হত্যা করা হচ্ছে, গণমাধ্যমে আছে। যদিও আমাদের কাছে শুধুমাত্র 18টি হত্যাকাণ্ডের সুস্পষ্ট বর্ণনা এবং প্রমাণ রয়েছে। 30টা হাতি হত্যা করা হয়েছে শেরপুরে। কেন হত্যা করা হয়েছে? তারা শেরপুরের শালবনে তারা ইউক্যালিপটাস গাছ লাগিয়েছে, আকাশমণি গাছ লাগিয়েছে। হাতির বাসস্থানে তারা আপনার ওই যে বনের জমিকে সামাজিক বনায়ন বিভিন্ন ব্যক্তি পর্যায়ে চাষাবাদের জন্য দিয়েছে, যার কারণে ধান ক্ষেতের মধ্যে হাতি আসে। পাহাড়ের মধ্যে খাবার নাই, পানি নাই, তাহলে হাতি লুকালে আসলে হাতিকে বৈদ্যুতিক শক্তি দিয়ে হত্যা করা হবে। অনুরূপভাবে সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা, সেই কথাটা একটু করে বলি। আপনারা লিফলেটে এবং এখানে একজন ব্যক্তির নাম শুনেছেন, তপন কুমার দে, যিনি বাংলাদেশের বন সংরক্ষক ছিল, ওয়াইল্ড লাইফের কনজারভেটর ছিল। ওনার শখ হচ্ছে বন্যপ্রাণী এনে সাফারি পার্কে নিয়ে আসা। সাফারি পার্কে আনতে গেলে কি হবে, এখন একটা হাতি থেকে তার বাচ্চাটাকে ছিনিয়ে আনা অত সোজা কাজ নয়, কথা নয়। মা হাতিকে আপনারা দেখেছেন গত 21 সালে ওই যে একটা মাকে গুলি করে মারছে, বাচ্চা মায়ের পাশে কান্না করছে, মায়ের পাশে কান্না করছে দুধ খাওয়ার জন্য। মৃত মায়ের দুধ খাচ্ছে, চুষছে। সাধারণ মানুষ মায়ের কাছে আসতে গেলে তাড়াচ্ছে। এই বাচ্চা হাতি যখনই অন্ধকার হলো, তারা হাতির বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেল। সেই বাচ্চা আমরা খুঁজতে খুঁজতে 21 সালে আমরা পেয়েছি হলো নীলফামারীতে। রাতের 11:30টায় ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি একটা বাচ্চাকে এভাবে আরজুলা করে রাখা হয়েছে ট্রেনিং এর জন্য। পা সামনের দিকে, দুইটা পা বেঁধে সামনের দিকে, আর পিছনের পা দুটা পিছন দিকে এমন ভাবে ঝুলানো হয়েছে তাই মেরুদণ্ড যাতে এরকম ফাঁকা হয়ে যায়, মানুষ বসতে পারে হাতির পিঠের উপরে। ওইভাবেই তাকে দিন রাত 24 ঘন্টা রাখা হবে, ওইভাবেই খাবার খেতে হবে। আমরা রাতের 11টায় সেভ দ্য নেচার বাংলাদেশের আপনাদের নীলফামারীর নেতৃবৃন্দ গিয়ে হাতিটাকে উদ্ধার করে। পরের দিন এই মোল্লা রেজাউল করিম, আজকের যে বন সংরক্ষক, আমি এখানে শপথ করে বলবো, তৎকালীন সময়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ছিল জহির আকুন, যে তার একজন কর্মচারী, আমি বলি তার একটা সংগঠনেরও কর্মচারী। এই জহির আকুনকে দিয়ে স্থানীয় থানা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি সালিশ ডাকেন। আমার সংগঠনের নেতৃবৃন্দ সহ ওইখানে সালিশে তারা সিদ্ধান্ত দেয় হাতি বন বিভাগ নিয়ে যাবে না, সাফারি পার্কেও নিয়ে যাবে না উদ্ধার করে। হাতি যার কাছে আছে তার কাছেই থাকবে। ওই হাতিটার নাম ছিল শান্তনা। হাতি সেখানেই থাকবে এবং ওর কাছেই থাকবে। তখন আমরা বললাম, বাংলাদেশে হাতি যদি এই বাচ্চার মা, তাহলে প্রমাণ করেন যে এই বাচ্চার মা ঈদগার যে হত্যা করা হাতিটি না। তখন এই মোল্লা রেজাউল করিম আমাদেরকে সিলেটের হরিপুরের এবং কুলাউড়ার কিছু হাতির কাগজপত্র পাঠায় এবং হাতির মালিকদেরকেও একই কাগজ পাঠায়, আমাদের কাছে আসে। দেখি যে সেই বর্ণনা অনুসারে ওই মায়ের সাথে এই বাচ্চার যাচ্ছে না এবং কোনো রেজিস্ট্রেশন নাই। যেটা দেখাচ্ছে আমরা 21 সালে, তারা কাগজ দেখাচ্ছে 10 সালের। তাহলে যখন মিলে নেয়, আমরা বলেছি এটা বন বিভাগের অধীনে নিয়ে আসেন, গাজীপুর সাফারি পার্কে রাখেন। তারা আমাকে বলেছিল যে 20,000 টাকা লাগে খাবার বেড নিয়ে হাতির বাচ্চাটাকে নীলফামারী থেকে ঢাকায় আনতে। সেই টাকা আমাদের কাছে নাই, আমরা এই হাতি আনতে পারবো না। এই হাতি যার কাছে আছে তার কাছে দিয়ে দেন, একটা ঝামেলা করার দরকার নেই। এ হচ্ছে ব্যক্তি মোল্লা রেজাউল করিম। আরেকটা ঘটনা, এই ঘটনাটা না বললে আসলে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো না। সেটা হচ্ছে, আপনারা জানেন পদ্মা সেতু এবং যমুনা সেতু হয়েছে বিগত সরকারকে খুশি করার জন্য। এই মোল্লা রেজাউল করিম
সিলেট থেকে একটি হাতি হাঁটিয়ে এনে সিরাজগঞ্জ সীমান্ত বাজারে আনলো, এনে তাকে বিষ দিয়ে মেরে ফেললো সীমান্ত বাজারে। 21 পত্রিকা নিউজ করেছিল, কপিটা আমাদের কাছে এখানে আছে, আপনারা চাইলে নিতে পারেন। হাতিটা যখন সিরাজগঞ্জে ঢুকেছে দিনের বেলা, তখনই আমরা অভিযোগ করেছি এটা একটু অসুস্থ হাতি, হাতিটাকে আপনাদের তত্ত্বাবধানে নেন। আজকে 3 দিন ধরে তার পথটা আমরা ফলো করছি। তাকে দয়া করে খাবার দেন, পানি দেন, মরে যাবে হাতিটা। এটা যে পরিকল্পিতভাবে তাকে হত্যার জন্য সিলেট থেকে আনা হচ্ছে। একটি পোষা হাতিকে এনে মেরে ফেলল, জানেকে এই মোল্লা রেজাউল করিম তখন ওয়াইল্ড লাইফের কনজারভেটর সিএফ, এই বর্তমান চট্টগ্রামের বন সংরক্ষক। এই ঘটনা পরিকল্পিত, সেটা জানেকে ওখানকার ইউনু তৎকালীন সময়ের পত্রিকায় আছে সব, ওইখানকার প্রাণী সম্পদ অধিদপ্তর, ওইখানকার বন বিভাগ, তারা কি করলো, এই বর্তমান চট্টগ্রামের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম সেই হাতির রাতে ঢাকা থেকে লুক নিয়ে গিয়ে হাতিটাকে কেটে তার চামড়া বঙ্গবন্ধু জাদুঘর, ওই যে সম্ভবত পদ্মা সেতু আর যমুনা সেতুর যে জাদুঘর, সেই জাদুঘরে হাড় পাঠিয়েছে। তাহলে এই যে আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমি কতটা নিকৃষ্ট হলে একটি প্রাণীকে আমি পরিকল্পিতভাবে হত্যা করব, এবং হত্যার অধিকার আপনার আছে কিনা? আপনি তো বন্যপ্রাণী সংরক্ষণের দায়িত্বে তখন চেয়ারে বসা। এই ব্যক্তি কিভাবে পারলো সেই হাতিটাকে এনে, সেই হাতিটাকে এনে তারা হত্যা করে, তখন তারা এমন ভাবে পুরো এলাকা কর্ডন করেছে যেন আমাদের কাছে ছবি না আসে। কিন্তু আমরা রাতেই আমরা ওইখানে যে হাতি কাটছে এই ধরনের কিছু ছবি ভিডিও আমরা পাই কোনোভাবে, এবং এটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করাতে চট্টগ্রামের 21 পত্রিকা তৎকালীন সম্পাদক আজাদ তালুকদার সম্ভবত, উনি সব প্রণোদিত হয়ে লোক পাঠিয়ে ওখান থেকে তথ্য সংগ্রহ করে নিউজ করেন। আমরা ওনার কাছে দিইনি। বাংলাদেশের ইতিহাসে বন্যপ্রাণী হত্যার যে ডেথ লিস্ট, এই লোককে কিভাবে আমরা মেনে নিব? অনুরূপভাবে আমরা ওনার সময়ে ওনার পূর্ববর্তী যিনি তপন কুমার দে, এখানে ওনাদের সমস্ত প্রকল্পগুলো আছে, আপনারা চাইলে ছবি তুলে নিতে পারেন, অসংখ্য প্রকল্প। আমরা দাবি করেছি সরকারের কাছে তাদের অধীনে তপন কুমার দে, মোল্লা রেজাউল করিম এবং আইইউসিএন তারা যেসব প্রকল্প বাংলাদেশের অর্থে তহবিলে গ্রহণ করেছিল বন্যপ্রাণী সংরক্ষণে, সেই সব প্রকল্প জাতির সামনে উপস্থাপন করা হবে, এবং সেই প্রকল্প কেন বাস্তবায়ন হলো না মাঠ পর্যায়ে? যদি বাস্তবায়ন হতো শত শত হাতি কেন মরল? এটার প্রশ্ন আপনাদের সামনে রাখছি। আরেকটা প্রসঙ্গে যাচ্ছি এখন, সেটা হচ্ছে KFZ, চট্টগ্রামের সবচেয়ে আলোচিত একটি বিষয়। দেয়াং পরগনার ইতিহাস ভারতবর্ষের ইতিহাস, দেয়াং পরগনার ইতিহাস ইসলামের বিজয়ের ইতিহাস, দেয়াং পরগনার ইতিহাস দক্ষিণ এশিয়ার সমগ্র ভারত মহাদেশের সবচেয়ে মূল্যবান একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং গুরুত্বপূর্ণ স্থান। সেই ইতিহাসকে ইতিহাসের জায়গা থেকে মুছে ফেলতে পরিকল্পিতভাবে একটি প্রটেক্টেড ফরেস্ট, বন আমরা কাকে বলবো? আমরা কাকে জেলে বলি? কাকে রিক্সাওয়ালা বলি? কাকে দিন মজুর বলি? যে রিক্সা চালায় সে রিক্সা চালক, যে দিন মজুরের কাজ করে সে দিন মজুর। যদি তাই হয়, যেখানে পাহাড় আছে, যেখানে হাজার হাজার বন্যপ্রাণী আছে, যেখানে প্রকৃতি পরিবেশ জীব বৈচিত্র্য আছে, ফুল ফল পাখি আছে, ইকোসিস্টেম আছে, যেটা কোনো শিল্পাঞ্চল নয়,
এই ধরনের 2483 একর প্রটেক্টেড ফরেস্ট গত কয়েকদিন আগে আমাদের বর্তমান সরকার কোরিয়ান ইপিজেডকে লিজ দিয়েছে। আমরা যদি বলি যেখানে পাহাড় আছে, যেখানে বনভূমি আছে, সেখানে কেন আপনারা শিল্পায়ন করতে হবে বনভূমি ধ্বংস করে? এখানে হাতির বাসস্থান সংকুচিত হতে হতে আপনারা বাংলাদেশে এমন কোন বড় লোক আছেন 17-18 ভুলের 700 একরের আপনার গল্ফ মাঠ লাগবে, 700 একর গল্ফ মাঠ ক্যাপিজেটে যান। বিদেশি বিনিয়োগকারীদেরকে সামনে আনার জন্য, তাদেরকে আগ্রহী করার জন্য আপনারা এতগুলো বেজা আপনার অর্থনৈতিক অঞ্চল করলো। আপনি 50টা অর্থনৈতিক অঞ্চল ব্যবহার করেন, আপনারা কেন এখানে এই যে গ্রিন জোন, একটা প্রাকৃতিক এত সুন্দর পরিবেশকে আপনাদেরকে কেন ধ্বংস করতে হবে? ক্যাপিজেটে হাতি এবং মানুষের যে সংঘাত, সেই সংঘাতকে নিরসনের জন্য বাংলাদেশ সরকার যে কমিটি গঠন করেছিল, আমি নিজেও সেই কমিটির একজন সদস্য। আমাদের সাথে কমিটিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী যারা ওয়াইল্ড লাইফ কনজারভেশনে কাজ করে তারা এই কমিটিতে ছিল। এই কমিটিতে মুস্তাফা ফিরোজ স্যার ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুদারিস আকাশ সাহেব ছিলেন। এই কমিটিতে আইইউসিএন এর প্রতিনিধিকেও দেওয়া হয়েছে। এই কমিটিতে ইউএস ফরেস্ট প্রতিনিধিকেও দেওয়া হয়েছে। পরিবেশ কর্মী হিসেবে দীর্ঘদিন হাতি সংরক্ষণে আমরা কাজ করেছি, আমাদেরকে রাখা হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে হাতি সংরক্ষণের কমিটি আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আমরা দেখেছি এটা তো একটা বিশাল বনভূমি এবং ফ্রেশ ওয়াটার রিজার্ভ, যেটা চট্টগ্রামের মানুষের জন্য যখন হালদা নদী পানি আর গ্রহণ করা সম্ভব হবে না, তখন আনোয়ারার যে রিজার্ভ স্টোর আন্ডার ওয়াটার যে একটা ওখানে আছে পানি, এই পানিগুলোই কিন্তু এই চট্টগ্রামের মানুষের জন্য হয়ে উঠতে পারে জীবন রক্ষার অন্যতম মাধ্যম। বা যখন আপনি আনোয়ারার এই পাহাড়গুলো কেটে ফেলবেন, দেয়াল পাহাড় ধ্বংস করে দিবেন, সবুজ আচ্ছাদন ধ্বংস করে দিবেন, তাহলে যদি পাহাড়ের মধ্যে গাছ না থাকে পাহাড় পানি ধরে রাখতে পারবে না। একটি মাঝারি আকারের পানি 60 টন, একটি মাঝারি আকারের পাহাড় 60 টন পানি ধরে রাখে। তাহলে পাহাড় গাছ না থাকলে, সবুজ না থাকলে পাহাড় পানি ধরে রাখতে পারবে না। আর পাহাড় না থাকলে ভূগর্ভস্থ পানির যে স্তূপ সেটাও একসময় নিঃশেষ হয়ে যাবে, ইকোসিস্টেম ধ্বংস হয়ে গেলে। যদি তাই হয়, এই প্রকৃতি, এই পরিবেশ, আমরা যে করোনাকালীন অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়েছিলাম, আমাদেরকে বারবার পেছনের দিকে তাকাতে হবে। আমাদের ভবিষ্যৎ কি? আমরা নগরায়ন বাড়াচ্ছি, শিল্পায়ন করছি, কিন্তু বনায়ন ধ্বংস করে কেন আমাদের শিল্পায়নে যেতে হবে? ক্যাপিজেটের হাতি না সরানোর জন্য আমরা 50 জনের রিয়াক্টি করে দিয়েছি। গত 4 মাসে কোনো ঘটনা ঘটে নাই। ঈদের 4 দিন আগে ওই দেয়াং পাহাড়ে আগুন দিল কিছু মানুষ, দুর্বৃত্তরা আগুন দিয়ে হাতিদেরকে উত্তেজিত করে পরিকল্পিতভাবে গ্রামের ভিতর ঢুকানো হয়েছে। এবং গ্রামের ভিতর যখন হাতিগুলো ঢুকেছে, তখন বাড়ি থেকে মানুষকে বের করে দিচ্ছে, তারা হাতি আসছে আতঙ্ক তৈরি করে। ওই মা তার বাচ্চা নিয়ে দৌড়ে পালাচ্ছে। চ্যানেল 24-এ এখনো নিউজটা আছে, তার হাজবেন্ডের কথা, স্টেটমেন্ট, যে মহিলার বাচ্চা মারা গেছে, যে উনি বাচ্চা নিয়ে হাতি আসছে ঘরের পেছনের দরজায়, অথবা ওদিকে মনে করছি, তারা সামনের দরজা দিয়ে দৌড়ে অন্যদিকে পালিয়ে যাচ্ছে, অন্য পাশের বাসায়, তখন হাত থেকে বাচ্চা পড়ে গিয়ে বাচ্চাটা মারা গেছে। যদি তাই হয়, তাহলে এটার জন্য তো ক্যাপিজেটের এই যে ইকোসিস্টেম বন, যেটা বন্য প্রাণীর বাসস্থান, হাতির বাসস্থান, বাংলাদেশের গবেষকরা সিদ্ধান্ত দিল। পরবর্তীতে আমাদের পরিবেশ মন্ত্রণালয়ে বসে আমাদের পরিবেশ উপদেষ্টা সহ সংবাদপত্রে আমরা নিউজ এসেছে, এখনো গণমাধ্যমে আছে, হাতি এবং মানুষের সহাবস্থান আমরা নিশ্চিত করব আধুনিক প্রযুক্তির মাধ্যমে। তাহলে এমন কি পরিবেশ সৃষ্টি হলো হঠাৎ করে ক্যাপিজেটের সমস্ত হাতি সরিয়ে নিতে হবে, পাহাড়ি প্রটেক্টেড ফরেস্ট ক্যাপিজেটকে দিতে হবে? তাহলে আমরা সরকারের কাছে এই বিষয়টা দাবি জানাতে চাই,
এবং কেএপিজেড এর এই যে কেএপিজেড এর টোটাল ফাইল আমাদের কাছে সব ডকুমেন্টস কিন্তু আছে। এটা কি ছিল আগে, আপনারা আনোয়ারার এখানে 42টা মৌজা, আশেপাশের সমগ্র অঞ্চল বিএস ম্যাপে জঙ্গল শ্রেণী, আরএস ম্যাপে একেবারে জঙ্গল শ্রেণী, পিএসএ কি। তাহলে আমি যদি রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলি, জঙ্গলকে বনভূমিকে আমি বনভূমি জায়গায় বলবো না। আপনি কাগজের মধ্যে খতিয়ানের মধ্যে আপনি কাজ জায়গা বানিয়ে না বানালে তো আপনি ইয়া করতে পারবেন না, কাজ জায়গা না বানালে তো আপনি বন্দোবস্ত দিতে পারবেন না। সেই জন্য আপনারা কাজ ঘোষণা করে দিলেন। এই মোল্লা রেজাউল করিম যে ব্যক্তিটা সব আমাদেরকে কেএপিজেড থেকে 2020 সালে হাতি সরানোর জন্য গিয়েছিল না, আমরা পরিবেশ কর্মীদের বাধার কারণে উনি তখন ওয়াইল্ড লাইফের সিএফ, উনি কেএপিজেড থেকে হাতি সরাতে পারেনি। পরে এই যে চট্টগ্রামে এসে সে সফল হয়েছে, কেএপিজেড থেকে হাতিগুলো তাড়িয়ে বাঁশখালী নিয়ে গেছে, যেটা হচ্ছে বাঁশখালী পুরাটাই একটা হাতির মৃত্যু উপত্যকা, এবং ওখানে কোনো আসলে এখন বন বলতে কিছু নাই তেমন। এবং মানুষের ঘর বাড়ি, জায়গা জমি, ফলের বাগান, আম বাগান, পেয়ারা বাগান, কাঁঠাল বাগান এগুলো তো চেয়ে গেছে। তাহলে যার বাগানে যাচ্ছে সেই হাতিকে হত্যা করছে। এখন একটি বন্যপ্রাণী, তাহলে এবার আমি আপনারা প্রশ্ন করতে পারেন কেন হাতিকে রক্ষা করতে হবে? একটি হাতি দৈনিক খাবার খেয়ে 35 মাইল রাউন্ড দেয়। এই 35 মাইলের মধ্যে সে যদি 1 মাইল দূরত্বে যদি একজন মানুষ থাকে, সে স্মেল দিয়ে বুঝতে পারে তার নাকে 1 মাইল দূরে একজন মানুষ এখানে অনুপ্রবেশকারী আমার বনের ভিতর ঢুকেছে, তখন সে হেঁটে গিয়ে ওই লোকটাকে তাড়া করে খুঁজে বের করে। 50 মিটার দূরে একটা কলার ছিবড়া যদি পড়ে থাকে, হাতি বুঝতে পারে। যদি হাতিরা পথ যেটা ব্যবহার করে তার ডিএনএ অনুসরণ করে, যে পথ দিয়ে তার পূর্বপুরুষ মা বাবা 14 খানদান যে পথ দিয়ে গেছে, আপনি হাজার বাধা দিলেও, সোনার রাস্তা করে দিলেও সেই রাস্তায় আপনি ওকে নিতে পারবেন না। সে তার পূর্বপুরুষের যে পথ, সেটাকে আমরা করিডোর বলি। সেই করিডোর গুলো এখন রোহিঙ্গা ক্যাম্পে, যেমন রোহিঙ্গা আনার জন্য তারা হাতির করিডোর বন্ধ করেছে। হাতির করিডোর হাতি উদ্ধার করতে গিয়ে হাতি এবং মানুষের দ্বন্দ্ব হয়েছে। 12-13টা রোহিঙ্গা মারা গেছে 17 সালে। মারা যাওয়ার পরে 93টা সিকিউরিটি পোস্ট করে একের পরে ওই অঞ্চলে যত হাতি ছিল 70 ভাগ হাতি মেরে ফেলেছে তারা। আমার কাছে যে 107টা হাতি হত্যার যে রেফারেন্স, এখানে কিন্তু টেকনাফের হাতিগুলোর কথা উল্লেখ আছে। এবং প্রসঙ্গে ফিরে আসি, তাহলে আমরা সেজন্য চাই কেএপিজেডে বন্যপ্রাণীর বাসস্থান নিরাপদ করা হোক এবং শিল্পায়ন হোক, যেখানে শিল্পাঞ্চল, বনের জমিতে আমরা শিল্পায়ন চাই না। আমরা যদি বনের জমিতে শিল্পায়ন চাই, তাহলে আপনারা কেন সোনাদিয়া থেকে বেজা যে অর্থনৈতিক অঞ্চল করেছিল 1400 একর, সেটা বাতিল করলেন? সেটা তো তারা ইকোসিস্টেম পরিবেশ বান্ধব পর্যটন করেছিল পরিকল্পনা নিয়ে। তাহলে আপনারা সোনাদিয়া ঠিকই আপনারা ফিরে নেবেন, আর একটা প্রটেক্টেড ফরেস্ট সমগ্র শিল্পাঞ্চলকে আপনারা কেন আপনারা বাইরে শিল্পায়নের জন্য ধ্বংসের হাতে তুলে দিবেন? আমরা সেই প্রশ্ন সরকারের কাছে রাখতে চাই। দুলাজারা সাফারি পার্কের কথা বলি। দুলাজারা সাফারি পার্কে সম্প্রতি উট পাখি কাছা থেকে গায়েব হয়ে গেছে। একটা প্রটেক্টেড ফরেস্ট, সেখান থেকে উট পাখি কাছায় নাই। কোথায় চলে গেছে? সে উট পাখি চলে গেছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে।